Hello students, welcome back again to our channel CM's Classroom. Class 9 এর দাম গল্প নিয়ে আলোচনা হবে। দাম, তার আগে আমার একটা ছোট্ট অনুরোধ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নিজের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দাও। আমি একদম শিওর গল্পটা এমনভাবে আলোচনা করব সবার ভালো লাগবে এবং কোথাও বোঝার কোনো অসুবিধা হবে না। তাই আমি তোমাদের দাদার মতো একটা ছোট্ট অনুরোধ করছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার কমেন্ট করে ভরিয়ে দাও। ধোঁয়া উড়ে যাবে গল্পে, এমনভাবে আলোচনা হবে, পুরো ধোঁয়া উড়ে যাবে। গল্পের আলোচনা আমরা শুরু করব, তার আগে একটা ছোট্ট অনুরোধ আর একটা, যে গল্পটা পুরো দেখবে না, পুরো দেখবে সে জাস্ট গল্পটা সেটে রেখে দেবে দেওয়ালে, পুরো মাস্টারকে দেখিয়ে দেবে ক্লাসে ঢোকার আগে। তার সব মুখস্থ এখানে যেভাবে মুখস্থ হবে, যেখানে এখানে এই দাম গল্পে যেমন মাস্টারের মুখস্থ ছিল, এখানে তুমি মাস্টার হয়ে যাবে, তোমার সব মুখস্থ থাকবে। দাম গল্পের আলোচনা এমনভাবে হবে, তাই প্রথম থেকে শেষ অবধি দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দাম গল্প লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। নারায়ণ গঙ্গোপাধ্যায় লেখক সম্পর্কে বলছি। আরে নারায়ণ গঙ্গোপাধ্যায় 1917 খ্রিস্টাব্দে দিনাজপুরে জন্মগ্রহণ করেন। দিনাজপুর, বরিশাল, ফরিদপুর, কলকাতায় তিনি শিক্ষা জীবন অতিবাহিত করেছিলেন। বাংলা সাহিত্যের একজন অন্যতম ছোট গল্পকার এবং উপন্যাসিক ছিলেন। ছোট গল্পকার মানে যিনি ছোট গল্প লিখতেন, উপন্যাসিক মানে যিনি উপন্যাস লিখতেন। তার বিখ্যাত কিছু ছোট গল্প গ্রন্থ রয়েছে। বিতংশ, দুঃশাসন। দুঃশাসন হচ্ছে মহাভারত থেকে টেনে নিয়ে এসেছে, দুর্যোধনের ভাই দুঃশাসন। দুঃশাসন, ভগবতী, এগুলি তার বিখ্যাত কিছু গল্প গ্রন্থ। আর উপন্যাসগুলির মধ্যে কি রয়েছে? উপনিবেশ, বৈজ্ঞানিক, শিলালিপি, লাল মাটি, বিখ্যাত তার উপন্যাস। এবং শিশু আর কিশোরদের জন্য, তোমাদের মতো বয়সী ছেলেমেয়েদের জন্য কি বানিয়েছে উনি? বিখ্যাত একটা স্মরণীয় চরিত্র, টেনিদা চরিত্রের সৃষ্টি। 1970 খ্রিস্টাব্দে এই লেখকের জীবন অবসান ঘটে, অর্থাৎ নারায়ণ গঙ্গোপাধ্যায় মারা যায়। শুরু করছি দাম গল্পের সম্পূর্ণ সেঁকে দেওয়া আলোচনা। স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক, মানে আগে টপিকে আসি। এখানে লেখক তার এক মাস্টার মশাইকে নিয়ে আলোচনা করছেন, তার অঙ্কের টিচার, স্কুলের একজন অঙ্কের মাস্টারকে নিয়ে আলোচনা করছেন। উনি বলছেন যে স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক, স্কুলে অর্থাৎ কি ভয়ঙ্করই ছিলেন। অনেক থাকে না, তোমার যেরকম আছে স্কুলে কোনো একটা মাস্টারকে হয়তো তুমি জমের মতো ভয় পাও, এরকমই এই লেখক ওই মাস্টারকে জমের মতো ভয় পেত, আর ওই মাস্টারকে নিয়েই তিনি গল্প লিখেছেন। দেখো জাস্ট আলোচনা। স্কুলে খুব ভয়ঙ্করী ছিলেন ভদ্রলোক। ভদ্রলোক বলতে এখানে লেখকের সেই মাস্টারকে বোঝানো হয়েছে, সেই মাস্টারের কথা বলা হয়েছে। আমাদের অঙ্ক কষাতেন, কষাতেন মানে আমাদের অঙ্ক করাতেন। আশ্চর্য পরিষ্কার ছিল মাথা, আশ্চর্য একদম অদ্ভুতভাবে পুরো পরিষ্কার ছিল তার মাথা, তার দিমাগ ছিল এত ক্লিন, তিনি খুব ভালো অঙ্ক করাতেন। যেসব জটিল অঙ্ক নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা পণ্ডশ্রম করেছি, একবার মাত্র তাকিয়ে দেখতেন তার দিকে, তাকিয়ে দেখতেন, যে জিনিসে উনি হাত দিতেন না একদম ছাই হয়ে যেত। একবার মাত্র তাকিয়ে দেখতো। কি দেখতো? আরে যে অঙ্ক নিয়ে, যে কঠিন, জটিল মানে কঠিন কঠিন অঙ্ক নিয়ে ঘন্টার পর ঘন্টা তুমি করেই যাচ্ছ, তাও মিলছে না অঙ্ক, পণ্ডশ্রম করছো বৃথাভাবে, একদম বৃথা পরিশ্রম করছো, তাও তোমার অঙ্ক মিলছে না। আর সেই অঙ্ক একবার তাকিয়ে, জাস্ট একবার দেখবে, পুরো ছাই হয়ে যাবে সেই অঙ্ক। সেই অঙ্ক একবার মাত্র তাকিয়ে তারপরে এগিয়ে যেতেন ব্ল্যাকবোর্ডে। খসখস করে ঝড়ের গতিতে এগিয়ে চলতো খড়ি। খসখস ব্ল্যাকবোর্ডের সঙ্গে যখন চকের যে ঘর্ষণ, তার একটা শব্দ হয়, সেই খসখস শব্দ করে ঝড়ের গতি, যেমনভাবে ঝড় আসে তেমনভাবে তার ওই খড়ি বা চক এগিয়ে চলতো।
হঠাৎ খড়ি ভেঙে গেলে বিরক্ত হয়ে টুকরো দুটো আমাদের দিকে ছুঁড়ে দিয়ে তৎক্ষণাৎ আরেকটা তুলে নিতেন। ঠিক সেই মুহূর্তে যদি লিখতে লিখতে ওই চকটা ভেঙে যেত, তৎক্ষণাৎ উনি বিরক্ত হয়ে আমাদের দিকে সেই চকের টুকরো ছুঁড়ে দিতেন এবং আরেকটা তুলে নিতেন, আরেকটা নিয়ে নিতেন তৎক্ষণাৎই। একটু পরেই আমরা রোমাঞ্চিত হয়ে দেখতুম, রোমাঞ্চিত হয়ে অত্যন্ত উত্তেজনা হয়ে আমি দেখতুম ছবির মতো অঙ্কটা সাজিয়ে দিয়েছেন। ছবিতে যেমন করে একদম পরিপুষ্টভাবে বইয়ের পাতায় অঙ্ক লেখা থাকে, ঠিক সেইভাবেই উনি এমনভাবে অঙ্ক করতেন, ব্ল্যাকবোর্ডে পুরো সেটে রেখে দিতেন ছবির মতো, এমনভাবে করতেন। পৃথিবীতে যত অঙ্ক ছিল সব যেন ওর মুখস্থ। কবি বলছেন পৃথিবীতে যত অঙ্ক আছে সব যেন ওর মুখস্থ। মানে কার মুখস্থ? ওই মাস্টার মশাইয়ের কথা বলছেন লেখক। এখানে যে মাস্টার মশাইকে নিয়ে বলছেন সেই মাস্টার মশাইয়ের সব অঙ্ক মুখস্থ পৃথিবীর। কিংবা মুখস্থ বললেও ঠিক হয় না, আরে মুখস্থ বললেও ঠিক হবে না। মনে হতো আমাদের অদৃশ্য অক্ষরে বোর্ডে আগে থেকেই কষা রয়েছে। আরে ঠিক মুখস্থ, ওনার যে সব অঙ্ক মুখস্থ তা বললেও হবে না, তা বললেও যেন ওনার প্রশংসা হয় না। আমাদের সেই অদৃশ্য যা দেখা যায় না সেই অক্ষরে বোর্ডে তিনি আগে থেকেই যেন কষে রেখেছেন, আগে থেকেই যেন করে রেখেছেন, অথচ উনি দেখতে পাচ্ছেন ঠিক, আর সঙ্গে সঙ্গে তার উপর খড়ি বুলিয়ে চলেছেন। উনি দেখতে পাচ্ছেন ওই বোর্ডে যেন আগে থেকে কষা রয়েছে, আগে থেকে অঙ্কটা করা রয়েছে, যেটা উনি দেখতে পাচ্ছেন, আর তার উপর উনি জাস্ট চকটা বুলিয়ে চলেছেন, আলতোভাবে চকটা জাস্ট ওর উপর দিয়ে ছুঁয়ে চলছেন, তাই যেন ব্ল্যাকবোর্ডে লেখা হয়ে যাচ্ছে। অঙ্কে যারা 100-র মধ্যে 100 পায়, অঙ্কেতে অনেকেই 100-র মধ্যে 100 পায়, তোমাদের ক্লাসেও যারা টপার রয়েছে অঙ্কে 100-র মধ্যে 100 পায়, তারাও ওর ভয়ে ততস্থ হয়ে থাকতো। তারা মানে যারা অঙ্কেতে 100 পায়, কার ভয়ে? লেখক যার কথা বলছেন সেই অঙ্কের মাস্টার মশাইয়ের ভয়ে ততস্থ, তার ভয়ে বিচলিত হয়ে থাকতো। তারাও যারা অঙ্কে 100 পেত তারাও মানে ভয় পেয়ে অবস্থা থাকতো। আর আমাদের মতো যেসব অঙ্ক বিশারদের টেনে টুনে 20ও উঠতে চাইতো না, আমাদের মতো অঙ্ক বিশারদ যারা অঙ্কে টেনে টেনে 20 তুলতে পারতো না, তাদের অবস্থা সহজেই কল্পনা করা যেতে পারে। যারা মানে আমরা লেখক বলছে লেখক ভালো অঙ্ক পারতো না, তাই বলছে আরে আমাদের মতো অঙ্ক বিশারদ, অঙ্ক তো আমরা পারিই না, টেনে টুনে 20ও উঠতে চাইতো না, তাহলে তাদের অবস্থা ভেবে দেখো কি কল্পনা করা যেতে পারে। প্রকাণ্ড হাতের প্রচণ্ড চর খেয়ে মাথা ঘুরে যেত, কিন্তু কাঁদবার জো ছিল না, কিন্তু কাঁদবার উপায় নেই। তুমি অঙ্ক পারবা না, এমন প্রকাণ্ড একটা থাপ্পড় মারবে বিশাল বড় চর, তা খেয়ে যেন মাথা ঘুরে যাবে, কিন্তু কাঁদবার জো নেই। কাঁদলেই সমস্যা। চোখে এক ফোঁটা জল দেখলেই গ্লাস ফাটিয়ে হুঙ্কার ছাড়তেন, পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিস নে, তার উপরে কাঁদতে লজ্জা করে না? উনি যদি চোখে এক ফোঁটা জল দেখতেন উনি হুঙ্কার দিতেন, উনি হুঙ্কার মানে বিরাট গর্জন করতেন, কিরে পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিস নে, তার উপরে কাঁদতে লজ্জা করে না তোর? তুই তার উপরে লজ্জা করছিস? এখনই পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেব, যদি বেশি কাঁদিস এখনই পা ধরে স্কুলের পুকুরে একদম ছুঁড়ে ফেলে দিয়ে আসবো, জাস্ট ছুঁড়ে ফেলে দিয়ে আসবো, কোনো কথা বলতে পারবি না, আর ছুঁড়ে ফেলে দিয়ে আসবে যে অঙ্ক পারে না। ঠিক আছে, তা উনি পারতেন। উনি যে বললেন ঠ্যাং ধরে স্কুলের পুকুরে ফেলে দিয়ে আসবে, তা উনি পারতেন। ওর চরের জোর থেকেই আমরা তা আন্দাজ করে নিয়েছিলাম। মানে মাস্টার মশাইয়ের চর এতটা লেভেলের, থাপ্পড়টা এতটা লেভেলের জোর, তা থেকেই আমরা অনুমান করে নিয়েছিলাম উনি তা পারতেন। উনি পারতেন সত্যি, উনি ঠ্যাং ধরে পুকুরে ফেলে দিয়ে আসতে পারতেন। পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারে না এমন অঘটন কল্পনাও করতে পারতেন না মাস্টারমশাই। পুরুষ মানুষ হয়েছিস, পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিস না এমন অপ্রত্যাশিত ঘটনা কল্পনাও করতে পারতেন না মাস্টারমশাই। বলতেন প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল জানিস? এখানে প্লেটো হচ্ছে প্রাচীন গ্রিসের একজন দার্শনিক এবং গণিতজ্ঞ, যিনি সক্রেটিসের ছাত্র ছিলেন। ইনি আবার দ্য রিপাবলিকান, সিম্পোসিয়াম প্রভৃতি গ্রন্থাবলীর রচয়িতা। তো প্লেটের দোরগোড়ায় দরজায় কি লেখা ছিল বলছে, জানিস তোরা? যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ, যে অঙ্ক পারে না এখানে সে ঢুকতে পারবে না। স্বর্গের দরজাতে ঠিক ওই কথাই লেখা রয়েছে, স্বর্গ মানে দেবালোক, সেই স্বর্গের দরজাতে ঠিক একই কথা লেখা রয়েছে। যদি সেখানে যেতে চাস তাহলে
স্বর্গের খবরটা মাস্টারমশাই কোত্থেকে জোগাড় করলে তিনিই জানেন। মানে স্বর্গের যে খবর মাস্টারমশাই যে কোথা থেকে পেলো, কোথা থেকে জোগাড় করলো, কালেকশন করলো, সেটা তিনিই জানেন। প্লেটোকে তার দরজা দিয়ে ঢুকতে না পারলে কি ক্ষতি হবে এ নিয়ে আমি কোনোদিন মাথা ঘামাইনি। প্লেটো কে? হোয়াট ইজ প্লেটো? প্লেটো হু ইজ প্লেটো? প্লেটো কে তা নিয়ে আমি কোনোদিন মাথা ঘামাইনি। কারণ প্লেটোর দোরগোড়ায় না যেতে পারলে আমার কি ক্ষতি এ নিয়ে আমি কোনোদিন মাথা নিয়ে এত ভাবিনি। তাছাড়া যে স্বর্গে পা দিয়েই জ্যামিতির এক্সট্রা কষতে হবে কিংবা স্কোয়ার মেজারের অঙ্ক নিয়ে বসতে হবে, যে স্বর্গে যেতে গেলে জ্যামিতির এক্সট্রা করতে হবে। জ্যামিতির এক্সট্রা মানে জ্যামিতিক ধারণার একটা প্রয়োগমূলক যে জটিল প্রশ্নাবলী থাকে জ্যামিতিতে আছে, মানে জ্যামিতিক গণিত শাস্ত্রের একটা শাখা, সেখানে বিভিন্ন রেখা, ক্ষেত্র, ঘন ইত্যাদির আকার ও মাপ সম্বন্ধে আলোচনা করা হয়। সেখানে গেলে ওই জ্যামিতির প্রয়োগ করতে হবে বা স্কোয়ার বর্গক্ষেত্রের পরিমাপের অঙ্ক নিয়ে বসতে হবে। সেই স্বর্গের চাইতে লক্ষ যোজন দূরে থাকাই আমরা নিরাপদ বোধ করতাম। আরে যে স্বর্গে গেলে অঙ্ক করতে হয়, যে প্লেটোর দোরগোড়ায় যেতে গেলে অঙ্ক কষতে হয়, সেই স্বর্গ থেকে ভাই আমি দূরে থাকবো। আমি ভাই অঙ্ক পারি না, সেই স্বর্গের থেকে আমি দূরে থাকবো। লেখক বলছেন লক্ষ যোজন, 1 যোজন মানে লেখা আছে 7.07 মাইল, সেই স্বর্গ থেকে আমি লক্ষ যোজন দূরে থাকবো। এটাই আমার কাছে নিরাপদ, সেফ সাপ। ম্যাট্রিকুলেশনের গণ্ডি পার হয়ে অঙ্কের হাত থেকে রেহাই পেলুম। ম্যাট্রিকুলেশন মানে আগেরকার দিনের প্রথম প্রবেশিকা পরীক্ষা। এখন যে পরীক্ষা মাধ্যমিকের সঙ্গে সমান, মাধ্যমিক পরীক্ষা দিলে যা হয়, আগে ম্যাট্রিকুলেশন মানে তাই। গণ্ডি পার হয়ে মানে সীমারেখা পার হয়ে অঙ্কের হাত থেকে আমি মুক্ত হলাম, মাস্টারমশাইয়ের হাত থেকেও, লেখক বলছে। কিন্তু অঙ্কের সেই বিভীষিকা মন থেকে গেল না, অঙ্কের প্রতি সেই ভয়টা আমার মন থেকে আজও গেল না। এমএ পাস করার পরেও স্বপ্নে দেখেছি, এমএ মানে হচ্ছে মাস্টার অফ আর্টস, এটি কলা বিভাগের পড়াশোনা কলেজে এমএ পাস। তো এমএ পাস করার পরেও স্বপ্নে তিনি দেখছেন পরীক্ষার লাস্ট বেল পড়ো, পরীক্ষার শেষ বেল, শেষ ঘন্টাটা যখন পড়ছে, এই তো পড়ছে, এইদিকে শেষ ঘন্টাটা যখন পড়ছে, অথচ একটা অঙ্ক আমার মিলছে না। লেখক বলছে যখন শেষ ঘন্টা এই পড়ছে আমার অঙ্ক তো মিলছে না, মাস্টারমশাই গার্ড হয়ে, একদম প্রতিরক্ষার মতো গার্ড হয়ে একবার আমার সামনে এসে দাঁড়িয়েছেন, 2 চোখ দিয়ে তার আগুন ঝরছে। মাস্টারমশাই আমার দিকে এসে যখন দাঁড়িয়েছে, তার 2 চোখ দিয়েই আগুন ঝরছে, যেন আগুন বেরিয়ে আছে গম 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 করে। দাঁতে দাঁতে ঘষে বলছেন, মাথার উপর ঘুরন্ত পাখা সত্ত্বেও ঘামে নেয়ে আমি জেগে উঠেছি। নেয়ে মানে এখানে স্নান করে গেছি, মাথার উপর পাখা ঘুরছে তা সত্ত্বেও আমি নেয়ে গেছি, স্নান হয়ে গেছি। মৃদু নীল আলোয় দেখছি চেনা ঘরটাকে, সম্পূর্ণভাবে ওখানে মৃদু মানে হালকা নীল আলোয় দেখছি সেই আমার চেনা ঘরটাকে। চোখে পড়েছে সামনে আমার পড়ার টেবিল, চোখে পড়েছে যে পড়ার টেবিলে আমি রয়েছি, আমার বইপত্রের স্তূপ, আমার বইপত্র সেখানে স্তূপ আকারে রয়েছে, ঢিবি আকারে রয়েছে আমার বইপত্র। গভীর তৃপ্তির সঙ্গে ভেবেছি, গভীর কথার মানে নিবিড় সন্তুষ্টি, তৃপ্তি মানে সন্তুষ্টির সাথে আমি ভেবেছি এখন আর আমাকে স্কুলে অঙ্ক কষতে হয় না, আমি কলেজে বাংলা পড়াই। এখন আর আমি স্কুলে সেই অঙ্ক করি না, এখন আমি কলেজে বাংলা পড়াই। একদিন একটি পত্রিকার পক্ষ থেকে ফরমাশ এলো, একটা সংবাদপত্রের থেকে একটা অনুরোধমূলক কাজ এলো। ফরমাশ মানে অনুরোধমূলক কাজ। আমার ছেলেবেলার গল্প শোনাতে হবে। লেখকের কাছে একটা পত্রিকা ফরমাশ দিল যে আপনার ছেলেবেলার গল্প শোনাতে হবে। লেখক তাই বলছে। আমি জানালুম লেখক হিসেবে আমি নিতান্ত সামান্য, অতিশয় একদম সামান্য তুচ্ছ একজন ব্যক্তি। আমার ছেলেবেলার গল্পে কারো কোনো কৌতূহল নেই, কারো কোনো আবেগ নেই ছোটোবেলার গল্পে। তাছাড়া এমন কোনো স্মরণীয় ঘটনা ঘটেনি যে আসর করে, সভা করে তার লোককে শোনাতে পারি।
এমন কোনো ঘটনাও আমার সাথে ঘটেনি যে আমি আসর করে সভা করে লোককে শোনাতে যাব। কিন্তু কর্তৃপক্ষ ছাড়লেন না। সেই সংবাদপত্রের যে কর্তৃপক্ষ ছিলেন, কার্য সম্পাদকগণ ছিলেন, তারা আমাকে ছাড়লেন না। তারা জানালেন সাহিত্যের ইন্দ্র, চন্দ্র, মিত্র, বরুণেরা কেউ তাদের বিশেষ পাত্তা দেননি। সাহিত্যের মানে ওই সংবাদপত্রের নাকি কেউ পাত্তা দেয়নি। এখানে দেখো কি বলা হয়েছে, ইন্দ্র মানে আমরা যে স্বর্গলোকের কথা চিন্তা করি, সেই স্বর্গলোকের রাজা হচ্ছে দেবরাজ ইন্দ্র। চন্দ্র মানে চন্দ্র দেবতা, যে চাঁদ, চাঁদ আমার মতো চাঁদ, ইন্দ্র। এখানে দেখো চন্দ্র দেবতার কথা বলা হচ্ছে। মিত্র মানে বন্ধু। বরুণ হচ্ছে, এখানে কাকে বলা হচ্ছে, বরুণ ইনিও সমুদ্র, জল, বৃষ্টি, পশ্চিম দিকের অধিদেবতা। দেখো এখানে একটা কথা বলেছে, লাইনটার উদ্ধৃতি কীভাবে তুলে ধরেছে, সাহিত্যের ইন্দ্র, চন্দ্র, মিত্র, বরুণেরা, এর মানে বোঝানো হচ্ছে যে সাহিত্যের রথী, মহারথী অর্থাৎ খ্যাতনামা সাহিত্যিকদের ইন্দ্র, চন্দ্র, মিত্র, বরুণ বলা হয়েছে। এই খ্যাতনামা সাহিত্যিকরা এই পত্রিকাকে পাত্তা দিচ্ছে না, অতএব লেখককেই লিখতে হবে। অতএব আমি ভাবলুম তাহলে নির্ভয়ে লিখতে পারি, ভয় না পেয়ে আমি লিখতে পারি। আমার ছোটোবেলার গল্প শোনাতে হবে, চলো আমি লিখব নির্ভয়ে। ওরা নিজেরা ছাড়া ওদের কাগজের বিশেষ পাঠক নেই। যারা লেখককে ফরমাস এর জন্য অনুরোধ করেছে তারা ছাড়া ওই পত্রিকার কোনো পাঠক নেই, পড়ার লোক নেই। সুতরাং আমার আত্মকথা, লেখক এবার তার আত্মকথা কারো কাছে স্পর্ধার মতো মনে হবে না, কারো কাছে স্পর্ধার মনে হবে না আমার আত্মকথা। যে এই পত্রিকার সেরকম যে পাঠকগণ, সে পাঠকও নেই পত্রিকায়, তাই আমি আমার আত্মকথা নির্ভয়ে লিখতে পারি, ভয় না পেয়ে লিখতে পারি। লেখক বলছে কয়েকটি ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া গল্প বলবো। বলছে কয়েকটি ঘরোয়া মানুষের কাছে, ইনি যে পত্রিকার হয়ে গল্পটা লিখবে লেখক, এরা কিছু ঘনিষ্ঠ মানুষের কাছে কিছু ঘনিষ্ঠ গল্প বলবো, কিছু ঘরের গল্প বলবো। ওটা প্রীতির ব্যাপার, ওটা ভালোবাসার ব্যাপার। আমি ঘরের মানুষের কাছে ঘরের গল্প বলছি, ওটা একটা ভালোবাসার ব্যাপার, ওটা পদমর্যাদার নয়, ওটা পদগৌরবের নয়। কাগজ কলম নিয়ে বসে গেলুম, কাগজ কলম নিয়ে বসে পড়েছে। মনে এলো মাস্টার মশাইয়ের কথা, লিখলুম তাকে নিয়েই। ওই সেই মাস্টার মশাই, সেই অঙ্কের মাস্টার মশাই বলতো, পুরুষ মানুষে অঙ্ক পারিস নে, এ লজ্জা কোথায় রাখবি তোরা। সেই অঙ্কের মাস্টার মশাইয়ের কথা মনে পড়লো লেখকের, আর তাকে নিয়েই লিখছে। দেখো এইদিকে ছবিটা যা ফুটলো তা খুবই উজ্জ্বল নয়। যে পিকচারটা মাস্টারমশাই যে পিকচারটা তার যে কল্পনায় আসলো সেটা অতটা পরিষ্কার নয়। লেখবার সময় কল্পনার খাত কিছু মিশিয়ে নিলুম। কল্পনার একটা লিখতে লিখতে কিছুটা গল্প হলো, কিছুটা কল্পনাও লিখলো, মানে কিছুটা কল্পনার টপিক ওর সঙ্গে জুড়ে দিল। যেটা গল্প ছিল তার সাথে কিছু একটা কল্পনা জুড়ে দিল, মিশিয়ে নিলুম। সেটা বলাই বাহুল্য, সেটা আমি নির্ভয়ে বলতে পারি। সেই সঙ্গে সদুপদেশও একটু বর্ষণ করেছিলুম। সেই সঙ্গে সদুপদেশ মানে ভালো উপদেশও আমি কিছুটা দিয়েছিলাম। বর্ষণ করা মানে ঝরে পড়া, বর্ষণ করা মানে কি বৃষ্টি যেরকম ঝরে পড়ে, কিছুটা সদুপদেশও তার সঙ্গে দিয়েছিলেন তিনি, কিছুটা ভালো উপদেশও তার সঙ্গে দিয়েছিলেন। মূল কথাটা এই ছিল, অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দেওয়া যায় না। অহেতুক মানে হচ্ছে বিনা কারণে, কোনো কারণ ছাড়া তাড়না করে তাড়িয়ে কাউকে শিক্ষা দেওয়া যায় না। গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায়। এখানে গাধা পিটিয়ে ঘোড়া মানে আরে যে কাজের না, তাকে যদি আমি সেই কাজ করতে বলি, ও কাজ করবে না, ও কাজ শিখবে না। তাকে যদি সেই কাজ করতে বলা হয় তাতে সে তো কোনোদিন শিখবে না, বরং সে পঞ্চত্ব পায় গাধা। আমি যদি গাধা পিটিয়ে ঘোড়া বানাতে চাই তো গাধা তো মারা যাবে না, পঞ্চত্ব পাবে, তো পঞ্চত্ব পায়। তার প্রমাণ আমি নিজেই, আরে আমি অঙ্ক পারতাম না আর মাস্টারমশাই আমাকে পেটাতেন, এ তুই অঙ্ক কর। তা তো হলো না, সে তো অঙ্ক করে না। এখন কলেজে বাংলা পড়ায়, লেখক বলছে আমি কলেজে বাংলা পড়াই, আমি কোনোদিন সেই অঙ্কের ধারে কাছেও যাইনি। মেট্রিকুলেশন পাশ করার পরে, মেট্রিক পরীক্ষা দেওয়ার পরে, মাধ্যমিক দেওয়ার পরে, সেই সময়ের মাধ্যমিক দেওয়ার পরে, তাই বলছে তার প্রমাণ তো আমি নিজেই না। মাস্টারমশাই আমাকে এত প্রহার করেও অঙ্ক শেখাতে পারেননি, এত মারা মেরেছে, মেরে সেটে রেখে দিয়েছে, তাও আমি অঙ্ক পারিনি কোনোদিন। বরং যা শিখেছিলাম তাও ভুলে গেছি, যে অঙ্ক লেখক শিখেছিল তাও গুলে মেরে দিয়েছে। এদিকে দেখো টপিকে আসি। এখন 2 আর 2 4 না 5 হয় তাও বলতে পারে না। 2 এর 2 কত হয় তুমি তো বলতে পারো, 2 এর 2 কত হয় কমেন্টে লিখে জানাও। তাও নাকি লেখক বলতে পারে না, 5 না 4 হয়। তাই নিজের মধ্যে সন্দেহ জাগে, নিজের মধ্যে সে সন্দেহ করে, যে নিজের মধ্যে কি জাগে, সন্দেহ জাগে যে আমি
2 হবে না 4 হবে, 2 আর 2 মিলে। পত্রিকার কর্তৃপক্ষ খুশি হয়ে আমাকে 10 আনা দক্ষিণা দিয়ে গেছেন। পত্রিকার কর্তৃপক্ষ, আমি যে পত্রিকার হয়ে লিখেছি সেই পত্রিকার যে কার্য সম্পাদকগণ আমাকে খুশি হয়ে 10 টাকা দক্ষিণা দিয়ে গেছেন, আমার পারিশ্রমিক দিয়ে গেছেন। ঠিক আছে, তারপরে দেখো, মাস্টার মশাইয়ের কাছ থেকে এতটুকুই আমার নগদ লাভ। নগদ মানে কাজের শেষে কাজ হওয়ার সাথে সাথেই টাকা, পারিশ্রমিক, এটাই আমার মাস্টার মশাইয়ের কাছ থেকে লাভ। তারপরে দেখো, তারপরে আরও অনেক দিন পার হয়ে গেল। এরপরে অনেক দিন পার হয়ে গেছে, সেই লেখার কথা ভুলে গেলুম মাস্টার মশাইকেও। ও যে লেখাটা লিখেছে দেখো, মাস্টার মশাইকে নিয়ে লিখে একটা পত্রিকায় প্রকাশ করেছে, সেই পত্রিকার কর্তৃপক্ষ তাকে 10 টাকা দক্ষিণা দিয়ে গেছে। সেই অনেক দিন, তারপরে অনেক দিন পার হয়ে গেছে, লেখক ওই লেখার কথা ভুলে গেছেন, কিন্তু লেখক জানে না সেই পত্রিকা তার সেই মাস্টার মশাই পড়বে। এবার দেখো টপিকে দেখো, গল্পের ইন্টারেস্টিং কি হয় দেখো। অনেক দিন পার হয়ে গেছে, সে কথা ভুলে গেছি, মাস্টার মশাইকে ভুলে গেছি, বয়স বেড়েছে, দিন দিন যাচ্ছে, বয়সটাও বেড়েছে, বুড়ো হতে চললুম। বিনিদ্র রাত্রি যাপনের মতো অনেক সমস্যা এসে দেখা দিয়েছে জীবনে। বিনিদ্র মানে নিদ্রাহীন, ঘুমহীন, বিনিদ্র যে রাত্রি যাপন, ঘুম আসে না যে রাত্রে, তার মধ্যে অনেক সমস্যা, অনেক প্রবলেম এসে দাঁড়িয়েছে জীবনে। বর্তমানের দাবিটা এত বেশি জোরালো যে স্মৃতির দিকে তাকাবার অবসর পর্যন্ত মেলে না। আর যে বর্তমানের দাবিটা, বর্তমানের চাওয়া পাওয়াটা এতটা বেশি তীক্ষ্ণ যে আমি কিভাবে স্মৃতির দিকে তাকাবো, কিভাবে আমি পাস্টের দিকে তাকাবো, সে সময় আমার হয় না। মানে আমি বর্তমানে এতটা বিজি, এতটা ব্যস্ত, আমি অতীতকে দেখতে চাই না। আমি বর্তমানের দাবিটাই মেটাতে পারছি না, আর অতীত দেখব কি রে। এমনি সময় বাংলাদেশের এক প্রান্তের একটি কলেজ থেকে ডাক এলো। বাংলাদেশের একটা কলেজ থেকে ডাক এলো, ওদের বার্ষিক উৎসব, অতএব আতিথ্য নিয়ে যেতে হবে ওখানে এবং বক্তৃতা দিতে হবে। বাংলাদেশের এক প্রান্তে একটা কলেজ আছে, সেখান থেকে লেখককে ডাক পড়লো যে ওদের বার্ষিক অনুষ্ঠান, ওদের অ্যানুয়াল যে উৎসব হয়, সেখানে নাকি আতিথেয়তা নিয়ে যেতে হবে, অতিথি হিসেবে যেতে হবে এবং বক্তৃতা দিতে হবে, কিছু স্পিচ ছাড়তে হবে, লেকচার। এই সব উপলক্ষেই বিনা পয়সায় বেড়ানো যায়। এবার লেখক বলছে এই সমস্ত ব্যাপারেই তো কোনো ফ্রিতে একদম বেড়ানো সেই লেভেলের হয়, ফ্রিতে তো কোনো টাকা পয়সা লাগবে না, তাই বলছে এই উপলক্ষে তো বেড়ানো যায় ভালো করে। তাছাড়া কলকাতা থেকে যদি কেউ বাইরে যায়, তার তো রাজোচিত সম্বর্ধনা মেলে, তার তো রাজার মতো অভ্যর্থনা পায়। কারণ কলকাতার লোক যদি বাংলাদেশে যায়, সে বলে এই কলকাতার লোক এসছে, কলকাতার লোক, মানে তার একদম রাজার মতো সম্মান মেলে। এখানকার চড়ুই পাখিও সেখানে রাজহংসের সম্মান পায়। চড়ুই পাখি গ্রাম বাংলার অত্যন্ত ছোট্ট একটা পাখি ছিল, যেটি ঘরের বাতায়, চালের বাতায় বাসা করতো, আমরা ছোটোবেলায় দেখতাম। এখন তো সেই চড়ুই পাখি প্রায় দেখাই যায় না, কত ভালো লাগতো। সেই চড়ুই পাখি ওখানে রাজহাঁসের মতো সম্মান পায়। কলকাতা থেকে দূরত্বটা যত বেশি হয় আমাদের মতো নগণ্যের পক্ষে ততই সুখাবহ। মানে কলকাতা থেকে দূরত্ব যত বেশি হবে আমাদের মতো তুচ্ছর কাছে ততই ভালো। কেন বলো তো? আমাদের মতো তুচ্ছ সেখানে গেলে ভালো আদর যত্ন পাবে, দূরত্ব যত বেশি হবে, ডিস্টেন্স, ততই সেখানে গিয়ে খাতির যত্ন বেশি পাবে, সুখাবহ। আমি সুযোগটা ছাড়তে পারলুম না। লেখক বলছে আমি সেই সুযোগ ছাড়তে পারি না, বিনা পয়সায় ঘুরে আসবো, কোনো টাকা পয়সা লাগবে না, আমি সেই সুযোগ ছাড়বো? পাগল নাকি? গিয়ে পৌঁছতে চা খাবার আতিথেয়তার উচ্ছ্বাস। গিয়ে যখন পৌঁছালাম সেখানে চা খাবার দিয়েছে, বিভিন্ন আতিথেয়তার উল্লাস। সেখানে গিয়ে আতিথেয়তা পেয়েছি, ব্যাস এত কিছু আর লাগে? আতিথেয়তার উল্লাস। সেখানে ছেলেরা তো এলোই, 2-4 জন সম্ভ্রান্ত লোক এসেও বিনীতভাবে আলাপ করে গেলেন। কতগুলো ছেলে আসলো, শুধু ছেলেরা না, 2-4 জন সম্ভ্রান্ত লোক, নামি দামি লোক এসে বিনীতভাবে বিনয়ের সঙ্গে আমার সঙ্গে কথাবার্তা বলে গেলেন। এমনকি খান কয়েক অটোগ্রাফের খাতা পর্যন্ত এগিয়ে এলো। লেখকের কাছে অটোগ্রাফ, লেখকের সই চায়। এখন যেরকম সেলিব্রিটিদের অটোগ্রাফ নেওয়ার জন্যে এগিয়ে যায় লোকজন, সেই রকম লোকজন এগিয়ে গেল লেখকের অটোগ্রাফের জন্য, স্বাক্ষর নেওয়ার জন্য। রোমাঞ্চিত কলেবরে আমি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে, রোমাঞ্চিত কলেবরে মানে, আরে রোমাঞ্চিত মানে উত্তেজনায়
দেহে উত্তেজনাভাবে মানে দেহে কলেবরে মানে দেহে মানে উত্তেজনাপূর্ণ হয়ে দেহের মধ্যে আমি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে কিছু বাণীও দিতে থাকলাম। ব্যক্তি হিসাবে আমি যে এত মূল্যবান এর আগে কে ভেবেছিল সে কথা? আমার যে দাম আছে আমি তো নিজেই জানতাম না। আমি ভাবি আমি তুচ্ছ লোক, আমি নগণ্য লোক, আমার কোনো দাম ফাম নেই। কিন্তু আমি যে এত মূল্যবান এ কথা তো আমি আগে ভাবিনি। লেখক বলছে সবাই জাঁকিয়ে বক্তৃতা করা গেল, একদম সেকে রেখে দিয়েছে, জাঁকিয়ে একদম জমকালো এমন বক্তৃতা দিয়েছে জাস্ট সবকটাকে দেওয়ালে সেটে দিয়ে এসেছে। রবীন্দ্রনাথ থেকে 12টা উদ্ধৃতি দিলেন, রবীন্দ্রনাথের লেখা থেকে 12টা উদ্ধৃতি সেখানে দিয়েছিলেন। কার একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলুম, ইংরেজির একটা উদ্ধৃতি চালিয়ে দিলুম বার্নার্ড শর নামে। বার্নার্ড শ কে ছিলেন আগে বলেনি। ইনি ছিলেন প্রখ্যাত আইরিশ নাট্যকার। 1925 সালে এই বার্নার্ড শ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো বার্নার্ড শর নামে উনি একটা কোটেশন ইংরেজিতে চালিয়ে দিলেন। শেষে দেশের তরুণদের নিদারুণভাবে জাগ্রত হতে বলে যখন টেবিলে একটা প্রকাণ্ড কিল মেরে বক্তৃতা শেষ করলুম, দেশের যে তরুণ, দেশের যে ইয়ং যুবক, তাদের নিদারুণভাবে জেগে ওঠার একদম ভীষণভাবে জেগে উঠতে যখন তিনি একটা টেবিলে ঘুষি মারলেন, তখন অল্পের জন্য ফুলদানিটা রক্ষা পেল। অল্পের জন্য সেখানে একটা ফুলদানি ছিল টেবিলের উপর, সেটি মানে ভেঙে যায়নি, রক্ষা পেয়েছে, বেঁচে গেছে। আর হল ফাটানো হাততালিতে কান বন্ধ হওয়ার জো, এত হাততালি হলো যেন ফেটে যাচ্ছে, সমস্ত কিছু যেন একদম বিদীর্ণ হয়ে যাচ্ছে, এতটা হাততালি হলো। সেই হাততালিতে কান বন্ধ হওয়ার উপায়। বুড়ো প্রিন্সিপাল পর্যন্ত মুগ্ধ হয়ে আমাকে বললেন, প্রিন্সিপাল মানে কলেজের অধ্যক্ষ, তিনি পর্যন্ত ইমপ্রেস হয়ে গেলেন। আমাকে বললেন, ভারী চমৎকার বলেছেন আপনি, যেমন সারগর্ভ তেমনি সুমধুর। যেমন সারগর্ভ মানে উৎকৃষ্ট গুণযুক্ত, এতটা সুন্দর, তেমনই সুমধুর, তেমনই শুনতে খুব ভালো লাগে। আমি বিনীত হাসিতে বললুম, আজ শরীরটা তেমন ভালো নেই, তাই মনের মতো করে বলতে পারলুম না। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেরা বিস্ময়ে চোখ কপালে তুলল। মানে বলছে শরীরটা ভালো নেই, আজকে আমার শরীরটা এত ভালো নেই, তাই মনের মতো করে বলতে পারলাম না। শরীর ভালো নেই, মনের মতো করে তিনি বলতে পারছেন না। ওই ছেলেগুলোর অবাক হয়ে গেলেন, একদম অবাক হয়ে চোখ যেন কপালে তুলে ফেলছে। শরীর ভালো নেই তাতেই এরকম বললেন স্যার? শরীর ভালো থাকলে তো, ওনার শরীর তো ভালো নেই, তাতেই এরকম বক্তৃতা দিলেন এত সুন্দরভাবে। আর শরীর ভালো থাকলে তো কীরকম দিতেন, পুরো সেটে রেখে দিয়ে চলে যেতেন, অর্থাৎ প্রলয় হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। তখন লেখক উদার হাসি হাসলুম, আমি উদার হাসি হাসলুম, লেখক উদার হাসি হেসেছেন। যদিও মনে মনে জানি এই একটি সর্বার্থ সাধক বক্তৃতাই আমার সম্বল। এই একটি সর্বার্থ সাধক মানে সমস্ত উদ্দেশ্যে, মানে সমস্ত প্রয়োজনে এই বক্তৃতাই আমার একমাত্র পাথেয়। রবীন্দ্র জন্ম উৎসব থেকে বন মহোৎসব পর্যন্ত এটাকে এদিক ওদিক করে চালিয়ে দিই। মানে রবীন্দ্রনাথের জন্মদিন থেকে বৃক্ষরোপণ উৎসব, সমস্ত জায়গাতেই আমি এই একই ডায়লগ, এই একই বক্তৃতা দিয়েই চালিয়ে দিই। স্তুতিতে স্ফীত মনে চায়ের পেয়ালায় চুমুক দিয়েছি। স্তুতিতে মানে প্রশংসায়, লেখকের যে প্রশংসা করলেন, তিনি যেন স্তুতিতে এই প্রশংসায় স্ফীত হয়ে গেলেন, ফুলে ফেপে উঠলেন, আর চায়ের সেই কাপে চুমুক দিচ্ছেন। এমন সময় একটি ছেলে এসে খবর দিলে, এক বুড়ো ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে চান। লেখকের কাছে একটা ছেলে এসে বলল, এক বুড়ো লোক আপনার সঙ্গে দেখা করতে চান। প্রিন্সিপাল বললেন, বেশ তো, ডেকে আনো এখানে। প্রিন্সিপাল বললেন, ঠিক আছে, ওনাকে ডেকে আনো এখানে। ছেলেটি বললে, তিনি আসতে চাইছেন না, তিনি এখানে আসতে চাচ্ছেন না, বাইরে মাঠে দাঁড়িয়ে রয়েছেন। ওই বুড়ো লোকটা যে লেখকের সঙ্গে দেখা করতে চায়, দেখো গল্পের এন্ট্রি হবে এবার। ওই বুড়ো লোক কে ছিল? ওই বুড়ো লোক কে ছিল? অবশ্যই তুমি ধরতে পেরেছো বুড়ো লোকটা কে ছিল। যে ধরতে পেরেছে সে কমেন্টে লিখে জানাও বুড়ো লোকটা কে ছিল। ওই বুড়ো লোকটা কে ছিল কমেন্টে লিখে জানিও অবশ্যই। ছেলেটি বললে, তিনি আসতে চাইছেন না, বাইরে মাঠে দাঁড়িয়ে। আমার বক্তৃতায় নিশ্চয়ই কেউ অভিভূত হয়েছেন। আমার বক্তৃতায় এবার লেখক ভাবছে যে আমার বক্তৃতায় কেউ হয়তো বিহ্বল হয়ে গেছেন। এটা আগেও ঘটেছে বলবে। আমাকে অভিনন্দন জানাবেন, আমাকে প্রশংসা করার মাধ্যমে সম্মান জানাবেন তিনি।
এ অভিজ্ঞতা আগেও হয়েছে, অভিজ্ঞতা কোনো ঘটনার সঙ্গে বা কোনো কাজের সঙ্গে পূর্ব পরিচিত থাকা, এ অভিজ্ঞতা লেখকের আগেও ঘটেছে। কারণ লেখক যখন বক্তৃতা দিতেন, লেখক যখন বক্তৃতা দিয়েছিলেন, তখন তার সেই বক্তৃতায় অভিভূত হয়ে অনেকে তার সঙ্গে দেখা করতে চাইতেন, তাকে অভিনন্দন জানাতেন। এই ঘটনা তার সাথে আগেও ঘটেছে, তাই উনি ভাবছেন আজকেও এমন কোনো ঘটনা হবে যে তাকে অভিনন্দন জানাবেন। সুতরাং দাক্ষিণ্য পুলকিত চিত্তে মানে দয়া বা অনুগ্রহের আনন্দে তিনি যেন দয়া পাবেন, তিনি যেন অনুগ্রহ পাবেন, তার আনন্দে তিনি যেন একদম হৃদয় মন জুড়ে আমি বললুম, আচ্ছা চলো আমি যাচ্ছি। বলছে আচ্ছা চলো, ছেলেটাকে বলছে আমি যাচ্ছি। লেখক এবার চলো যাবে। হলের বাইরে ছোট্ট একটা মাঠ, তরল অন্ধকারে ঢাকা। কেমন লাইন দেখো, হলের বাইরে, যেখানে এতক্ষণ বক্তৃতা দিয়েছিলেন সেই হলঘরের বাইরে একটা মাঠ আছে, তরল অন্ধকারে। এই উদ্ধৃতি এই বিশেষণ কেন ইউজ করেছে? তরল অন্ধকার মানে জলের মতো এখনো পুরো অন্ধকার হয়ে পারেনি। জল যেরকম তরল যেরকম হয় সেরকম হালকা অন্ধকার, হালকা আধার সেখানে রয়েছে সেই মাঠের মধ্যে। অত আলো থেকে বেরিয়ে এসে প্রথমে ভালো করে কিছু দেখতে পেলুম না। হলঘরে এত আলো ছিল, সেখান থেকে লেখক বেরিয়ে এসে হট করে কিছু ভালো করে তিনি দেখতে পেলেন না। তারপর চোখে পড়ল মানুষটিকে। এবার ওই মাঠে যে বুড়ো লোকটা লেখককে ডাকছেন, সেই বুড়ো লোকটির প্রতি চোখ পড়ল। কুঁজো লম্বা চেহারা, উনি একটু কুঁজো হয়ে গেছেন, পিঠ বেঁকে গেছে, লম্বা চেহারা, মাথার সাদা চুলগুলি চিকমিক করছে। সেই মাথার সেই চুলগুলি কুঁজো, বয়সের কারণে যে পিঠের বাঁকা বা গঠন সেটাই, তখন তার সেই মাথার চুলগুলি চিকমিক করছে। ডাকলেন সুকুমার। লেখকের নাম, এতক্ষণ যে লেখকের কথা বললাম সেই লেখকের যে বলছেন গল্পকথক, তার নাম ছিল সুকুমার। আমি চমকে উঠলাম, মানে লেখক এবার মানে অবাক হয়ে গেছে, মানে কি ব্যাপার, আমাকে ডাকছে সুকুমার বলে ডাকছে, এখানে কেউ আমার নাম ধরে ডাকতে পারে, সেটা যেমন আশ্চর্য, তার চেয়েও আশ্চর্য ওই গলার স্বর। এখানে যে আমার কেউ নাম ধরে ডাকতে পারে, এটা তো আশ্চর্যের বিষয়, এটা তো অবাক করে দেওয়ার কাণ্ড। আরে এখানে আমাকে কেউ চেনে নাকি আমার নাম ধরে ডাকছে? তার থেকেও অবাক করা কাণ্ড ওই গলার কণ্ঠস্বর, ওই গলার স্বরটা আমার মনটাকে অদ্ভুতভাবে দুলিয়ে দিল। আমার মনটাকে তিনি একদম বিস্ময়করভাবে, একদম আশ্চর্যজনকভাবে কাঁপিয়ে দিলেন। স্মৃতির অন্ধকার থেকে একটা ভয়ের মৃদু শিহরণ আমার বুকের ভিতর দিয়ে বয়ে গেল। স্মৃতির অন্ধকার, যে পাস্ট, যে অতীত লেখককে কাটিয়ে এসেছেন, সেই অতীতে ফিরে গিয়েছেন। সেই অতীতের অন্ধকার থেকে একটা ভয়ের সামান্য একটা মৃদু শিহরণ মানে একটা রোমাঞ্চ, উত্তেজনা আমার বুকের উপর দিয়ে বয়ে গেল। লেখকের বা গল্পকথকের বুকের মধ্য দিয়ে যেন সেটা বয়ে গেল, বয়ে চলল। আমাকে চিনতে পারছো না সুকুমার? আরে আমি 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 আমাকে চিনতে পারছো না সুকুমার? চিনেছি, এবার চিনেছি। কে? তোমরা কি চিনেছো? যদি চিনে থাকো কমেন্টে লিখে জানাও কে। ভয় পাওয়ার অর্থটা বুঝতেও আর বাকি নেই। ওই ডাক শুনে ছেলেবেলায় বহুদিন আমার গায়ের রক্ত হিম হয়ে এসেছে। চিনেছি, এবার আমি চিনতে পেরেছি, ভয় পাওয়ার কারণটা আমি বুঝতে পেরেছি। ওই ডাক শুনে ছোটবেলায় বহুদিন আমার গায়ের রক্ত একদম হিম হয়ে গেছে, জমে গিয়েছে লোহার মতো। জানি এখনই একটা ভয়ঙ্কর চর আমার পিঠের উপর নেমে আসবে। এবার লেখক ভাবছে যে এখনই একটা প্রকাণ্ড চর আমার পিঠের উপর নেমে আসবে, থাপ্পড় আমার পিঠের উপর আসবে। সেই ভয়টার কঙ্কাল লুকিয়েছিল মনের চোরাকুঠিতে। মনের সেই ছোট্ট চোরাকুঠির মধ্যে, মনের গুপ্ত কক্ষে, মানে মনের লুকোনো ঘরে লুকিয়েছিলাম সেই ভয়টার কঙ্কাল, মানে সেই ভয়টার অস্থি পঞ্জর, সেই ভয়টার যে কঙ্কাল হয়, হাড়গোড়, মনের সেই লুকোনো ঘরে লুকিয়েছিল। এবার কারণ লেখক বুঝতে পারছে যে তার পিঠের উপর এবার একটা চর আসবে,
আর সেই ভয়টায় সেই ভয়ের যে কঙ্কাল, সেই ভয়ের যে অস্থিপঞ্জর তার মনের চূড়াকুটিতে গুপ্ত ঘরে যেন লুকিয়েছিল, ওই স্বর বিদ্যুতের আলোর মতো তাকে উদ্ভাসিত করে তুলছে। ওই স্বরটা তাকে বিদ্যুতের আলোর মতো উদ্ভাসিত, তাকে যেন আলোকিত করে তুলছে, যেমন করে কারেন্টের আলো, যেমন করে বজ্র বিদ্যুতের আলো, সেমন করে তাকে যেন কি আলোকিত করে তুলছে ওই যে গলার স্বরটা। আমার মাথা তখনই ওর পায়ে নেমে এলো। ওর মানে সেই মাস্টার মশাই, সেই অঙ্কের বিভীষিকা, সেই ম্যাথের টিচার, তার পায়ে আমার মাথা নেমে এলো। মাস্টার মশাই আপনি? তখন বলছেন লেখক, মাস্টার মশাই আপনি? মাস্টার মশাই বলছেন, বেঁচে থাকো বাবা, যশস্বী হও। মাস্টার মশাই তার ছাত্রকে এবার আশীর্বাদ করছেন, বেঁচে থাকো বাবা, তুমি খ্যাতি সম্পূর্ণ হও, তুমি কীর্তিমান হও, তুমি যশস্বী হও। কথার মানে রিটায়ার্ড করার পর এইখানে এসেই মাথা গুঁজেছি। রিটায়ার্ড মানে তার কর্মক্ষেত্র থেকে অবসর গ্রহণের পর এখানে এসে তিনি বসবাসের জায়গা খুঁজে নিয়েছেন। বাড়ি থেকে বেরোই না, বাড়ি থেকে তো আমি বের হই না। আজ তুমি বক্তৃতা করবে শুনে ছুটে এসেছি। আমি বাড়ি থেকে তো এখন বেরোই না, কিন্তু আজকে যে তুমি বক্তৃতা করতে আসবে সেটা শুনেই আমি ছুটে এসেছি। খুব ভালো বলেছো সুকুমার, খুব খুশি হয়েছি। বলছে মাস্টার মশাই বলছে যে খুব ভালো বলেছো তুমি সুকুমার, আমি খুব খুশি হয়েছি, কিন্তু আমি খুশি হতে পারলাম না। গল্প কত এবার নিজের দিকে তাকাচ্ছে, নিজেকে বলছে। দেখো এই যে টপিক আসে ওইদিকে মাস্টার মশাই কি বলছে দেখো। মাস্টার মশাইয়ের তো বলা শেষ, এবার গল্প কথক বলছে যে আমি তো খুশি হতে পারলাম না। বিজ্ঞানের ছাত্র ছিলেন মাস্টার মশাই, সায়েন্সের স্টুডেন্ট ছিলেন তিনি। বুদ্ধিতে ছুরির ফলার মতো ঝকঝক করত চোখ, এতটা তীক্ষ্ণ বুদ্ধি ছিল যে ছুরির ফলা, একদম চকচক করা ছুরি যেমন শ্যাক করে কেটে ফেলে সেরকম ছিল তার চোখ দুটি। আজ আমার বক্তৃতার ফাঁপা ফানুস দিয়ে যদি ওকে ভোলাতে পেরে থাকি, আজ আমার বক্তৃতার ফাঁপা ফানুস মানে শূন্য গর্ভ যে বেলুন ফাঁপা যার মধ্যে, সেই ফানুস দিয়ে যদি ওকে ভুলাতে পারি, ওকে যদি আমি ইমপ্রেস করতে পারি, তাহলে সেটা আমার কৃতিত্বে নয়, সেটা আমার কর্মদক্ষতায় নয়, ওর মনেরও বয়স বেড়েছে বলে। কারণ সায়েন্সের স্টুডেন্ট অত সহজে তিনি ইমপ্রেস হন না। তুমি সায়েন্সের স্টুডেন্টস অত সহজে ইমপ্রেস হবে না। যদি ও ইমপ্রেস হয়ে থাকে ওর কথায়, তাহলে তোমার মনের বয়সও বেড়েছে। এখানে মাস্টার মশাইয়ের মনের বয়সও বেড়েছে। অপরাধীদের মতো চাইলুম। অপরাধী, একজন অপরাধ করে যেরকমভাবে চায়, যখন কেউ অপরাধ করে, যখন সে পুলিশ কাস্টাডিতে যায়, সেই অপরাধী যেমন করে তাকায়, সেই অপরাধীর মতো এবার লেখক তাকাচ্ছেন তার মাস্টার মশাইয়ের দিকে। না স্যার, আপনার সামনে আমরা অনেকে বলি না, এই বল্টু তুই তো সেই পড়েছিস রে, এটা আমরা অনেক সময় বলি। তখন তুমি বলেন, না স্যার আপনার মতো আর একটু পারিনি। তুমি এমন করে বলো না, সেই রকম মাস্টারমশাই আমাকে বলতে দিলেন না। থাক, মাস্টারমশাই বলতে দিলেন না। আর তোমরাই তো আমাদের গর্ব, আমাদের পরিচয়। মাস্টারমশাই তাকে আর বলতে দিল না, বললো তোমরাই তো আমাদের গর্ব, আমাদের পরিচয়। কিছুই দিতে পারেনি, খালি শাসন করেছি, পীড়ন করেছি, যে কিছুই যে তোমাদের দিতে পারেনি সুকুমার, শুধু শাসন করে গেছি, শুধু কষ্ট দিয়ে গেছি। বলতে বলতে জামার পকেট থেকে বের করলেন শতচ্ছিন্ন এক জীর্ণ পত্রিকা। মাস্টারমশাই কথা বলতে বলতে তার পকেট থেকে শতচ্ছিন্ন মানে নানা স্থানে ছেঁড়া একটা ছিন্ন বিচ্ছিন্ন একটা জীর্ণ মানে বহু ব্যবহার করার পরে ক্ষয়প্রাপ্ত হয়ে যাওয়া সেরকম একটা পত্রিকা বের করলেন। একদিন আমার ছেলে এইটে এনে আমাকে দেখালে, মাস্টারমশাইয়ের ছেলে মাস্টারমশাইকে এটা এনে দেখিয়েছিল। পরে আনন্দে আমার চোখে জল এলো। কতকাল হয়ে গেল, তবু সুকুমার আমাকে মনে রেখেছে, আমাকে নিয়ে গল্প লিখেছে। মাস্টারমশাইয়ের পড়ে চোখে জল চলে আসলো। আরে কতকাল পার হয়ে গেছে, তাও আমার ছাত্র সুকুমার আমাকে মনে রেখেছে, আমাকে নিয়ে গল্প লিখেছে। সকলকে এই লেখা আমি দেখাই, বলি দেখো আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে, আমার ছাত্র আমাকে মৃত্যুহীন, অমর মানে যার মৃত্যু হয় না, সে মৃত্যুহীন করে দিয়ে গেছে। মুহূর্তে আমার জিভ শুকিয়ে গেল, জিভটা
মুহূর্তে শুকিয়ে গেল, একদম সেই অল্প সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে জিভটা শুকিয়ে গেল, কাঠ হয়ে গেল। লজ্জায় আত্মগ্লানিতে আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে হলো। লজ্জা পেয়ে, আত্মগ্লানি মানে কি, অপরাধের জন্য মনোবেদনা করে, যে মানে কীরকম, মানে নিজের প্রতি যে ধিক্কার দেয়, যে অপরাধ করে তার জন্য যে ক্ষুণ্ণ হয়, সেই অপরাধীদের মতো সে মাটিতে মিশে যেতে চাইল। একটা কিছু বলতে চেষ্টা করলুম, কিন্তু মুখে কথা ফুটলো না। একটা কিছু আমি বলতে চেষ্টা করলাম, কিন্তু মুখে আমার কথা ফুটলো না। মাস্টারমশাইয়ের গলা ধরে এসেছিল। মাস্টারমশাইয়ের গলা ধরে এসেছিল মানে গলা ধরে দেওয়া কি, মানে আমার কি কচু শাক খেয়ে গলা ধরেছে? না, এখানে গলা ধরে যাওয়া মানে কি, আবেগে এতটা ইমোশনাল হয়ে গেছে, গলার স্বর বন্ধ হয়ে আসছিল, গলা দিয়ে আর কথা বেরোচ্ছিল না, এতটা ইমোশনাল হয়ে গেছে। যেদিন হয়েছিলাম, একটু চুপ করে থেকে বললেন, কি যে আমার আনন্দ হয়েছে সুকুমার, কি বলবো। তোমার এই লেখাটা সব সময় আমার সঙ্গে সঙ্গে থাকে, সব সময় আমি এই লেখাটা সাথে সাথে রাখি। দুই একজন বলে, যেমন ধরে ধরে মারতেন তেমনি বেশ শুনিয়ে দিয়েছে আপনাকে। আপনি যেরকম ছাত্রছাত্রীদের ধরে মারতেন অঙ্ক না পারলে, তেমনি আপনাকেও শুনিয়ে দিয়েছে সুকুমার, দিয়েছে আপনাকে শুনিয়ে। এরকম যে পাশের লোক থাকে না, তারা একটু প্যাক দিয়ে বলছে মাস্টারমশাইকে, দিয়েছে শুনিয়ে, দিয়েছি। আমি বলি, শোনাবে কেন, কত শ্রদ্ধা নিয়ে লিখেছে। আমি বলি, কত শত ভক্তি নিয়ে ও লিখেছে। আর সত্যিই তো, অন্যায় যদি করেই থাকি, ওরা ছাত্র, ওরা সন্তান, বড় হলে সে অন্যায় আমার শুধরে দেবে বই কি, আমার সেই অন্যায় সংশোধন করে দেবে। ওরা তো আমার ছাত্র, আমি যদি কোথাও ভুল করে থাকি, ওরা তো আমার সন্তান, আমি যদি অন্যায় করে থাকি, সেই অন্যায়কে আমার সংশোধন করে দেবে বই কি। জানো সুকুমার, আনন্দে তোমাকে আমি একটা চিঠিও লিখেছিলুম, কিন্তু পাঠাতে সাহস হয়নি। তোমরা এখন বড় হয়ে গেছো। এখন জানো সুকুমার, এতটা আবেগ, এতটা ইমোশনাল আমি হয়ে গিয়েছিলাম। মাস্টারমশাই বলছে, আমি তোমাকে একটা চিঠিও লিখেছিলাম, আর সেই চিঠি পাঠাতে আমি সাহস পেলাম না, সেই চিঠি পাঠাতে আমি সাহস পেলাম না। সুকুমার, তোমরা এখন বড় হয়ে গেছো। এখন আর বলতে পারলেন না। আবছা আলোটায় এখন অভ্যস্ত হয়ে উঠেছিলুম, আর বলতে পারলেন না মাস্টারমশাই, তার গলা তো ধরে এসেছে। ওই যে আবছা আলোটা, তার সেই আলোটার মধ্যে আমি নিজেকে মানিয়ে নিয়েছিলাম। দেখলুম মাস্টারমশাইয়ের চোখ দিয়ে জল পড়ছে। দেখলাম মাস্টারমশাইয়ের চোখ দিয়ে এবার সত্যি সত্যি জল পড়ছে। মাস্টারমশাই কেঁদে ফেললেন আবেগে। মনে হলো স্নেহ, মমতা, ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি। আমার মনে হলো স্নেহ, যে ভালোবাসা, মমতা, যে মায়া, ক্ষমা, তার এক মহাসমুদ্রের মাঝখানে, সেই মহাসমুদ্রের মাঝখানে আমি এসে যেন দাঁড়িয়েছি সেই ধারে। সেই স্নেহ, সেই ভালোবাসা, কোটি মণিমাণিক্য দিয়ে যার পরিমাপ হয় না, কোটি ধন সম্পত্তি দিয়ে যার পরিমাপ করা যায় না, মণিমাণিক্য মানে ধন সম্পত্তি দিয়ে, সেই মমতা, সেই মায়া, যার দাম, যার মূল্য সংসারের সব ঐশ্বর্যের চাইতেও বেশি, যে মমতা, যে ভালোবাসা মাস্টারমশাই মেরে মেরে আমাকে শেখাতেন। আমারও সেই মাস্টারমশাইয়ের কথা মনে পড়ল। আমারও একটা মাস্টারমশাই ছিল, তার বেতের বাড়ি খেয়েছি, তাই আজ এতটা শিখতে পেরেছি। তিনি মেরে একদম ছুলে দিতেন। আমার সেই মাস্টারমশাইয়ের কথাও এই গল্পের আলোচনায় মনে পড়ে গেল। এতটা ভালো ছিল, আমার ভালো লাগতো, আমাকে মারতো, আমাকে ভালো লাগতো। প্রতি মুহূর্তে আমি ভয়ে আতঙ্কিত থাকতাম যখন খাতা দেখাতাম, যে স্যার আমাকে, ওরে বাবা আমাকে তো এবার মেরে ফেলবে। মারতো, প্রচুর পরিমাণে মারতো। সেই মারার জন্য আজকে আমি শিখেছি সেই ভালোবাসা, মাস্টারমশাই ভালোবেসে, সেই আবেগ নিয়ে, সেই স্নেহ, মমতা, তার মূল্য না ঐশ্বর্যের দিয়েও, মণিমাণিক্য দিয়েও ভরাট করা যায় না। সেই মমতা, সেই ভালোবাসার দাম সংসারের সব ঐশ্বর্যের চাইতেও বেশি, সমস্ত সম্পত্তি ধন সম্পদের থেকেও বেশি। সেই ক্ষমা, কুবেরের ভাণ্ডারকে ধরে দিয়েও যা পাওয়া যায় না, সেই ক্ষমা, কুবের ধনের দেবতা যক্ষরাজ, তার যত ধন সম্পদ তা দিলেও সেই ক্ষমা, সেই দাম, সেই ভালোবাসার দাম পাবো না। মাস্টারমশাই মেরেছিল বলে শিখেছিলাম আজ। মাস্টারমশাই ভালোবেসে মারতো, ওনার কি স্বার্থ ছিল, খুব ভালোবেসে মারতো, তাই আমি আজ শিখেছি।
সেই ভালোবাসা, সেই স্নেহ আমি কি ধন সম্পত্তি, আমি কি কুবেরের ধন দিয়ে কিনতে পারি? কুবেরের ধনের সাথে তা তুলনা করা যায় না, কুবেরের ধনের সাথে তা তুলনা করা যায় না। আর আমি তাকে 10 টাকায় বিক্রি করেছিলাম। আমি সেই ভালোবাসা, সেই স্নেহ, সেই মমতা মাত্র 10 টাকায় পত্রিকার কাছে বিক্রি করেছিলাম। এইদিকে দেখো, টপিকে দেখো কি আলোচনা। 10 টাকায় লেখক বিক্রি করেছিল তার সেই গল্পটা, ছোটবেলার গল্পটা। এই অপরাধ আমি বইব কি করে? এই লজ্জা আমি কোথায় রাখবো? আমি মাত্র 10 টাকায় বিক্রি করে দিয়েছি সেই পত্রিকা, পত্রিকার লোকের কাছে আমার গল্প। এই যে অপরাধ, এই অপরাধ আমি কেমন করে বয়ে নিয়ে চলবো? এই যে লজ্জা, এই লজ্জা আমি কোথায় রাখবো? এটাই গল্পের পুরো আলোচনা। পুরো সেটে রেখে দাও, পুরো ধোয়া ধোয়া করে দিয়েছি পুরো আলোচনাটা। এত কষ্ট করে গলা ফাটিয়ে পড়াচ্ছি তোমাদের কাছে। ভাই, ছোট্ট অনুরোধ, আমার ছোট ভাই বোনরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আলোচনা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না। আর বন্ধু বান্ধবীদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হও। পরবর্তীতে তোমার ক্লাসের প্রতিটি গল্পের একদম সম্পূর্ণ আলোচনা আমার এই চ্যানেলে হতে থাকবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত গল্পের নোটিফিকেশান, সমস্ত আলোচনা তোমার কাছে চলে যায় এবং তুমি তোমার টপারকে দেখিয়ে বলতে পারো, একদম সেঁকে রেখে দেবো, নিংড়ে দেবো।